দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার হাসান আদিব। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ। যেমনটি দেখছিলাম প্রতিবেদনে যে নির্বাচন কমিশন চিঠি দেওয়ার পরও দাবি করলেও মাঠ পর্যায়ে কেন শিক্ষা প্রশাসন এবং প্রকৌশল দপ্তরগুলো কোনো ধরনের প্রস্তুতি নিচ্ছে না, এই দায়টা আসলে কার আপনার মনে হয়? আসলে আপনি জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কিন্তু আসলে সবসময় সারা দেশের যে শিক্ষা প্রতিষ্ঠান সেটি প্রাথমিক পর্যায় থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা এই প্রতিষ্ঠানগুলো ব্যবহার করা হয়। এবারও কিন্তু 42,761টি কেন্দ্র, এই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ করা হবে। এর 96% আমরা যদি বলি, অর্থাৎ 96% ভোট কেন্দ্রই শিক্ষা প্রতিষ্ঠান। ফলে এই প্রস্তুতিটা আসলে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক বা শিক্ষা প্রশাসনের হাতেই ন্যস্ত। আপনি জানেন যে তফসিল ঘোষণার পর সবকিছু কিন্তু নিয়ন্ত্রণ করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন থেকে গত 18ই ডিসেম্বর এবং 28 ডিসেম্বর এই দুইটি দিনে দুটি চিঠি ইস্যু করা হয়েছে। একটি পাঠানো হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে এবং আরেকটি পাঠানো হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে। আপনি জানেন যে আসলে প্রাইমারি যে স্কুলগুলো আছে, প্রাথমিক বিদ্যালয়, এগুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মাণ এবং অবকাঠামোগত যে সমস্যাগুলো এগুলো দেখে থাকে। আর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সেটি আসলে স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোর অবকাঠামো উন্নয়নের কাজ করে থাকে। ফলে এই দুই অধিদপ্তরকে ইসি থেকে চিঠি দেওয়া হয়েছে। ইসির চিঠির যে ভাষ্য ছিল সেখানে বলা হয়েছিল যে আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে মেরামত, সংস্কার এবং সিসি ক্যামেরা বসানো হবে তার জন্য যে অনুদান প্রয়োজন, সেই অনুদান বা বরাদ্দ সেটি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। কিন্তু কে দিবে, কোন অধিদপ্তর কাকে দিবে, কিভাবে আসবে, এই তথ্যগুলো ছিল না। চিঠিতে শুধু এইটুকুই ভাষ্য ছিল, যার ফলে আসলে শিক্ষা প্রশাসনে এই অনিশ্চয়তার তৈরি হয়েছে। তারা আসলে বরাদ্দ পাচ্ছেন না। তবে দৃশ্যমান যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে শিক্ষা প্রশাসনের কিছুটা অনীহা আছে, কারণ তারা শিক্ষা অর্থ মন্ত্রণালয়ের যে জায়গাগুলোতে চিঠি দেওয়া দরকার বা যোগাযোগ করা দরকার সেই জায়গাগুলোতে যোগাযোগে তাদের একটা অনীহা দেখা যাচ্ছে। পাশাপাশি এ নিয়ে ইসির কাছে পরবর্তীতে কোনো নির্দেশনা তারা চায়নি। ফলে ইসির যেমন দায় আছে তেমনি শিক্ষা প্রশাসনের এখানে দায় রয়েছে। ইসি বলছে বরাদ্দ দিতে হবে সরকারকে, কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে যে শিক্ষা কর্মকর্তারা বলছেন যে এমন কোনো নির্দেশনাই তারা পাননি। এই যে সমন্বয়হীনতা, এই দায় কি নির্বাচন কমিশন এড়াতে পারবে? নির্বাচন কমিশনের কাজ যেটি ছিল সেটি আসলে আপনি জানেন যে তফসিল ঘোষণার পর কিন্তু ইসি যে নির্দেশনা দেয় সেটি আসলে সরকার অনুসরণ করে। এক্ষেত্রে শিক্ষা প্রশাসনকে যখন চিঠি দিয়ে বরাদ্দের অনুমোদনের কথা বলা হয়েছে এবং সংস্কার কাজ করতে বলা হয়েছে, তখন কিন্তু এটি সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়ার কথা। কিন্তু শিক্ষা প্রশাসন সরকারের যে জায়গাগুলোতে চিঠি পাঠানোর কথা সেই জায়গাগুলোতে চিঠি পাঠাতে পারেনি। ফলে এই যে একটা ধোঁয়াশা, অর্থাৎ এটি ইসির দায় নাকি শিক্ষা প্রশাসনের দায়, এটি নিয়ে কিন্তু দুপক্ষই কথা বলছেন। আমি ইসির সচিবের সঙ্গে কথা বলেছি, জনাব আখতার আহমেদের সঙ্গে। তিনি কিন্তু বলেছেন যে তারা চিঠি দিয়েছেন এবং চিঠি অনুযায়ী সরকারকে পদক্ষেপ নিতে হবে। যদি পদক্ষেপ না নেয় তাহলে তারা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গভর্নিং বডি না থাকা, তহবিল সংকট বা বিধিগত বিভিন্ন জটিলতার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান কি আসলে নিজেদের যে খরচ, এই নিজেদের খরচে সিসি ক্যামেরা, আলো বা টয়লেটের ব্যবস্থা করতে সক্ষম হবে? কি মনে হয়? আপনি জানেন যে নির্বাচন যখন গ্রহণ করার জন্য, নির্বাচনের ভোট গ্রহণের জন্য আগের দিনই কিন্তু পুলিশ, আনসার থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিজাইডিং অফিসার, তারা কিন্তু আগের দিনই ভোট কেন্দ্রে চলে যায় এবং তাদেরকে কিন্তু আগের দিন সরঞ্জামাদি দিয়ে দেওয়া হয়, ব্যালট বাক্স সহ এই বিষয়গুলো। আর এগুলো খুবই স্পর্শকাতর বিষয়। আপনি জানেন যে ব্যালট বাক্স আগের দিন রাতে নিয়ে যাওয়া এবং যে ব্যালটগুলো আসে সেগুলো রাখা, এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে রাখা, এটা আসলে খুবই স্পর্শকাতর জিনিস। ফলে এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য 2 দিন একটি শিক্ষা প্রতিষ্ঠান বা ভোট কেন্দ্রে ভোট গ্রহণের যে কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে থাকতে হবে এবং এক একটি কেন্দ্রে কমপক্ষে 20 জনের মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তা মিলিয়ে অর্থাৎ প্রায় 50 বা 60 জন করে কর্মকর্তা দায়িত্বে থাকবেন। আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে পরিবেশ, বিশেষ করে গ্রামের বা জেলা বা উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আসলে এত সংখ্যক কর্মকর্তার রাত্রে থাকা এবং অবস্থান করার জন্য যে ধরনের বৈদ্যুতিক সরঞ্জামাদি প্রয়োজন বা পয় নিষ্কাশনের ব্যাপার, টয়লেট কিংবা গোসলখানা, এই জিনিসগুলো আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকে না। বিশেষ করে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে নেই বললেই চলে। বেশ কিছু গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে সেখানে আসলে যেহেতু দিনের বেলায় ক্লাস হয়, বৈদ্যুতিক পাখা থাকলেও বাল্বের যে ব্যবস্থা সেটি নাই। এছাড়া গোসলখানা কিংবা প্রয়োজনীয় টয়লেট এগুলো নাই।
ফলে এই যে এখন যে শিক্ষা কর্মকর্তারা বাধ্য হয়ে ইসির নির্দেশনার পর কিছু শিক্ষা কর্মকর্তা চিঠি ইস্যু করছেন যে নিজস্ব তহবিল থেকে খরচ করে আসলে এইগুলো করতে হবে। আপনি জানেন যে সিসি ক্যামেরা বসানো একটি ব্যয়বহুল কাজ। এই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান তাদের যে নিজস্ব তহবিল আছে সেখান থেকে যে খরচ করবে, পরবর্তীতে সরকারের পক্ষ থেকে সেটি দেওয়া হবে। যদি এমনটিও হয় তবুও কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠানের একজন প্রধান চাইলেও এই খরচ করতে পারেন না। এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে সেখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো গভর্নিং বডি নেই বা ম্যানেজিং কমিটি নেই। এই কমিটিগুলো সরকার কিছুদিন আগে ভেঙে দিয়েছে, যার ফলে এই বড় অঙ্কের টাকা যখন তহবিল থেকে খরচ করতে হবে তখন অবশ্যই কিন্তু গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির একটি নির্দেশনা বা বৈঠক করে অনুমোদন প্রয়োজন হয়, সেটিও নিতে পারছেন না। ফলে শিক্ষা প্রশাসন থেকে যে নাম সর্বস্ব চিঠি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেটি বাস্তবায়ন করতে পারছে না, তারা আসলে অসহায়ের মতো এখন রয়েছেন। অপরদিকে আমি যদি বলতে চাই যে ভোট কেন্দ্রে যদি বিশৃঙ্খলা এবং অব্যবস্থাপনার সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে সেটা রাজনৈতিক এবং সাংবিধানিক কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে হয়? আপনি জানেন যে আমাদের বাংলাদেশে 2008 সালের পর যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ এবং কোনো সময় নির্বাচনে ভোট কারচুপি, অনিয়মের ঘটনাগুলো ঘটছে। এখানে কিন্তু ভোট গ্রহণ কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনী ওই একটি দিন, অর্থাৎ এত প্রস্তুতির পর 12ই ফেব্রুয়ারি সারাদিন কিভাবে একটি ভোট কেন্দ্র চলবে বা একটি ভোট কেন্দ্রের পরিস্থিতি কি হবে, সেখানকার কর্মকর্তারা কত স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছেন তার উপরে নির্ভর করে। ফলে ওই দিন যদি কোনো ধরনের বিশৃঙ্খলা হয় তাহলে আপনি জানেন যে সেখানে আসলে এমন হতে পারে যে ওই দিনের সূর্যের দেখা মেলেনি, অর্থাৎ কুয়াশা আচ্ছন্ন দিন। ফলে সেখানে কিন্তু শ্রেণী কক্ষগুলোতে যেখানে বুথ হবে সেই বুথে কিন্তু আলো স্বল্পতা থাকলে ভোট গ্রহণ বা ভোটাররা গিয়ে ভোট দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু চরমভাবে বাধাগ্রস্ত হতে পারে। পাশাপাশি আগের দিন রাতে যখন সরঞ্জামাদি যাবে সেখানে যদি পর্যাপ্ত আলো না থাকে স্কুল এবং স্কুলের আঙিনায়, তাহলে কিন্তু ব্যালট বাক্স নেওয়া এবং এইসব নিয়ে কিন্তু এক পক্ষ আরেক পক্ষের উপর দোষারোপ করা বা আগের দিন রাতে আমরা এর আগে যেমনটি দেখেছি যে ভোট কেটে রাখার একটি প্রবণতা, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু সন্দেহ সংশয় বাড়তে পারে। আরো একটি বিষয়, আপনি জানেন যে এবার কিন্তু ভোট গ্রহণ করা হবে 1 ঘন্টা বেশি সময় বাড়ানো হয়েছে। ফলে ভোট গ্রহণ করে ভোট গণনা করতে করতে কিন্তু রাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি বলছেন কর্মকর্তারা। ফলে রাত্রে ভোট গ্রহণ করার পরে যে ব্যালটগুলো গণনা এবং অন্যান্য কাজ করতে হবে সেখানে কিন্তু বৈদ্যুতিক সরঞ্জামাদি প্রয়োজন এবং অন্যান্য সরঞ্জাম প্রয়োজন। ফলে এই প্রস্তুতি যদি ভালো না হয়, সেখানে যদি বিদ্যুতের সরবরাহ ঠিক মতো না থাকে, বৈদ্যুতিক বাতি না থাকে, তাহলে কিন্তু বড় ধরনের একটি লেজে গবরে অবস্থা তৈরি হবে। ফলে এই যে নির্বাচন, এতদিনের পরে একটি নির্বাচন, যে নির্বাচনে সবাই ভোট দিতে অধীর আগ্রহে আছেন, সেখানে যদি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সেখানে কিন্তু এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। এবং আপনি জানেন যে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা এই নির্বাচনে পর্যবেক্ষণ করতে আসবেন, তারা কিন্তু আসলে ভোট কেন্দ্রগুলোর পরিস্থিতি কি সেটি দেখতে চাইবেন। ফলে সেখানে যদি কোনো ধরনের বিশৃঙ্খলার তৈরি হয় বা লেজে গবরের অবস্থা তৈরি হয় তাহলে অবশ্যই এই ভোট প্রশ্নবিদ্ধ হবে। এবং আপনি জানেন যে এই জাতীয় নির্বাচন যদি কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয় তাহলে এমনিতেই বাংলাদেশে কিন্তু এই প্রায় 2 বছরের একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে এবং পরবর্তীতে যদি ভোট কেন্দ্রিক কোনো ধরনের বিশৃঙ্খলার তৈরি হয় সেটি একটি সাংবিধানিক শূন্যতার তৈরি করবে। একদমই তাই। আমাদের প্রত্যাশা থাকবে একটি সুষ্ঠু ভোটের এবং সবাই যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আদিব আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।